নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে। আজ শোনাব লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গল্প জিঘাংসা। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প জিঘাংসা। সময়টা ছিল শীতকালীন। সবে সন্ধে নেমেছিল রাজার ঘাটে। সেই সঙ্গে বৃষ্টিও এসেছিল ঝিরঝিরিয়ে। বাতাস বইছিল জোরে। সামনে গঙ্গার জলের উপর বৃষ্টি, বাতাস আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে নৌকোর টিমটিমে বাতিগুলোকে দেখাচ্ছিল সেই সব ভূতের মতো, যারা নাকি নিজ নিজ অস্থিখণ্ড খুঁজে বেড়ায় নির্জনতা ও প্রাকৃতিক উপদ্রবের সুযোগে। নেপালবাবুর মরাটা নিয়ে এরা চারজন বসেছিল ঘাটবাবুর আটচালায়। চারজনের তিনজনেই যুবক, অন্যজন প্রৌঢ়। আটচালায় আরও জনাকয় লোকজন ছিল। তারা কেউ শহর ফেরা ব্যাপারী, কেউ মামলাবাজ, আরও কজন। বৃষ্টির আকস্মিকতা না থাকলেও ওরা সবাই তা আকস্মিক ভেবে বিরক্ত ও বিষণ্ণ হয়ে পড়েছিল। কেউ বিড়ি সিগারেট টানছিল, কেউ বিড়বিড় করে গাল দিচ্ছিল। সারাটা দিন আকাশ ছিল মেঘলা। উত্তরাগত বাতাসের দাপট ছিল অসাধারণ। তাই এতক্ষণে বৃষ্টি নামবার সম্ভাবনা তো ছিলই একরকম। ঘাটবাবুর ঘরে মাচার সামনে এতক্ষণ যে ডে লাইটটা ঝুলছিল, বৃষ্টির ছাঁট বাঁচাতে সেটার সামনে ত্রিপল টাঙিয়ে দেওয়া হলো। আশেপাশের চায়ের দোকানগুলো ঝাঁপ নামাতে বাধ্য হলো। হাইওয়ের দুপাশে গভীর নয়াঞ্জলিতে নির্বোধ ব্যাঙের ডাকও শোনা যাচ্ছিল। বড় বড় গাছগুলো দুলছিল। শোঁ শোঁ শব্দ হচ্ছিল চারপাশে। ঠান্ডা অন্ধকারে রাজার ঘাট একসময় ডুবে গেলে আটচালায় নেপালবাবুর মরা ছুঁয়ে যে চারজন বসেছিল তাদের বুক ঢিপঢিপ করছিল। এপারেই কয়েকশো গজ দূরে আগাছার ঝোপ পেরিয়ে শ্মশান। শিয়রে তার বুড়ো বট, চারপাশে ছড়ানো তার শাখা প্রশাখা ও ঝুড়ি। তার ওপাশে বাঁশের বন। ডোমের আটচালাটা এখন শূন্য হওয়াই স্বাভাবিক। সতু ডোম ঘাটের কাছে তার বাড়িতে ছেলে বউ নিয়ে সম্ভবত নেশা ভাঙ করছে। ওকে খবর দেওয়াও এক ঝক্কিকর। কাছাকাছি কাঠগোলা নেই। চুরিচামারির ভয়ে শ্মশানের আটচালায় সতু ডোম কাঠ রাখে না। আগের বহু অভিজ্ঞতায় এটা জানা আছে। সব বাহকদের মধ্যে যে প্রৌঢ়, তার নাম রাখাল। সে বলছিল, নেপালদার বরাত, সারা জীবন দুঃখ কষ্টে কাটলো, মরেও কি রেহাই আছে রে বাবা? সন্তোষ সম্পর্কে নেপালবাবুর ভাইপো। সে বলল, বৃষ্টি সহজে ছাড়বে বলে মনে হয় না। এ কতক্ষণ বসে থাকবে? বরং সতু ফতু বাদ দাও রাখালদা, আমরা এগোই। বিনোদ বলল, কিন্তু কাঠ? রাখাল বলল, কাঠ সতুর বাড়ি থেকেই নিয়ে আসা যাক। সুনীল, আমার সঙ্গে চল দেখি বাবা। সুনীল অন্ধকারে খিলখিল হাসছিল। বলল, এ বৃষ্টিতে মরা পড়বে, চাঁদা করে খানি ঘি আনলে হতো না? আর ঘি? রাখালও হাসল। নেপালদার জন্য চাঁদার নাম শুনলে রানীচক তেড়ে মারতে আসতো না? সে কথা ঠিকই। ছত্রিশ জাতের উচ্ছিষ্ট খেকো, তাই গুন্ডা ডাকু মানুষ এই নেপালদা। মদ মেয়ে মানুষ তো সামান্য ব্যাপার, কোন দুষ্কর্ম বাকি ছিল জীবনে তার? ওরা চারজনে নেপালবাবু সম্পর্কে এই কথাই ভাবছিল। ভাবতে ভাবতে তার মরাটার উপরই বিরক্ত হচ্ছিল। 5 মাইল পথ ওরা সেটা বহন করেছে। পুড়িয়ে ফিরে গেলে আবার কি অনিশ্চিত ভবিষ্যৎ আছে কেউ জানে না।
যে মরা কেউ ছুঁতে যায়নি, বরং অনেকে পরামর্শ দিয়েছিল পঞ্চায়েতের খরচায় মুদ্দ ফরাজ দিয়ে মাঠের ভাগাড়ে ফেলে আসতে, সেই মরা ওরা চারজনে গঙ্গা তীরে নিয়ে এসেছে। কোন আকস্মিক উৎসাহ রানীচকের অজস্র মানুষের মধ্যে মাত্রই 4 জন মানুষকে এমন কাজটা করালো ওরা বলতে পারে না। শুধু মনে হয় পৃথিবীতে নানা রকম মানুষেরই তো থাকবার কথা, কত রকম মতামত, কত সব বৈচিত্র্য। এদের পরস্পরকে কথা বলতে শুনে অন্যান্য লোকজন ক্রমে ক্রমে নীরবতা ভাঙল। এরা যেন জানতো না এতক্ষণ যাবৎ একটা মরার পাশে আশ্রয় নিয়েছে। কে গেলেন গো? প্রথম প্রশ্ন উঠল কোণের দিকে। জবাব রাখালি দিল, রানীচকের। রানীচকের তো অনেককেই চিনি, নাম? একটু বিরক্তি চেপে রাখাল বলল, নেপাল বারুজ্জে। প্রশ্নকর্তা অন্ধকারে খসখস করে নড়ে যেন। বলে, নেপাল বারুজ্জে মারা গেলেন? আশ্চর্য। অন্য একজন বলে, আশ্চর্যের কি আছে দাদা, মানুষ মরবে না? না, তা বলছি নে, কিন্তু নেপাল বাবু। হেড়ে গলায় বলতে শোনা গেল, ও নেপালি বলুন আর এই বলুন একই কথা, তা নেপালবাবুটিকে? রাখাল বলে, আপনার মুখেই তো জবাব রয়েছে। একই কথা না কি বললেন না? হেড়ে গলা অপ্রস্তুত হাসবার চেষ্টা করে। হ্যাঁ, মানে মৃত্যুর পরে তো সবাই সমান, তবে জীবিতকালের একটা পরিচয় থাকে কি না? রাখাল শান্ত স্বরে বলে, থাকে। নেপালদার পূর্বপুরুষ ছিলেন জমিদার, অবশ্যই নেপালদা ছেঁড়া গাতায় মানুষ হয়েছিলেন। ওই ছেলেবেলায় অনাথ হলে যে দশা হয়। কথা কেড়ে নেয় প্রথম প্রশ্নকর্তা। লোকেও নাম দিয়েছিল নেপাল গুন্ডা। স্বদেশীয় করেছিলেন কিছুকাল, কেন যে ছেড়ে দিলেন তাও জানি না। একবার এই ঘাটের উপরই একটা পুলিশ খুন করেছিলেন, ফের খুনোখুনি গুন্ডামি রাহাজানি। রাখাল বলে, অনেক কিছুই তো জানেন দেখছি। তা মশায়ের নাম? কোথায় থাকেন? চিনবেন না, তবে নেপালবাবুকে আমি চিনতাম। শুধু দূরের চেনা নয়, প্রায় প্রতিদিনই আমাদের দেখা সাক্ষাৎ হতো বলতে পারেন। তারপর এক বিশ্রী ঘটনায় ব্যাপারটায় ছেদ পড়ে গেল। তাই নাকি? বেশ আশ্চর্য লাগছে। রাখাল একটু অন্তরঙ্গভাবে বলে, আমারও। কারণ এতদিন পরে ফের নেপালবাবুর মুখোমুখি এসে যাব ভাবতেই পারিনি। বলবেন মরার মুখোমুখি হয়েছি, এই কথার কোনো অর্থ হয় না। সত্যিই হয় না। এমনকি নেপালবাবু এখন বেঁচে থাকলেও এ মুখোমুখি হওয়ার অর্থ থাকতো না, কারণ এখন আমি পুরোপুরি অন্ধ। অন্ধকার আটচালায় হঠাৎ সব স্পন্দন কিছুক্ষণের জন্য থেমেছে। কেবল থামেনি বাইরের প্রাকৃতিক উপদ্রব। বৃষ্টি ক্রমশ জোর হয়েছে, বাতাস বেড়েছে। আটচালায় 3 দিক বন্ধ এবং সেটা দক্ষিণের দিকে খোলা, তাই আশ্রয় হিসেবে নিরাপদ কিছুটা। দেশলাই জেলে সিগারেট ধরাচ্ছিল লোকটা, যেন তার উক্তির যথার্থতা প্রমাণের জন্যেই সিগারেট জ্বালছিল। সেই স্বল্প ক্ষণস্থায়ী আলোয় দেখা গেল ওর নাকের দুপাশ থেকে কপালে ভুরু অবধি এক পোঁচড় পোড়া কালচে মাংস। 2টি চোখের কোনো চিহ্নই খুঁজে পাওয়া কঠিন। সম্ভবত কোনো ভীষণ দুর্ঘটনার ফলেই এমন অবস্থা, কিন্তু হঠাৎ আলোর ঝলকে দেখা ওই মুখ বড় বিভৎস দেখালো। শ্মশানে অলৌকিক পিশাচের চেহারা বুঝি এমনই। এই পরিবেশের মধ্যে ওই মুখের উপস্থিতি, বিশেষত একটা মরার পাশে, বিস্ময় তক্ষুনি আতঙ্কে মিশে এদের সবার মনে একটা ঘোরতর অসুচিতা ছড়িয়ে দিয়েছে। সবচেয়ে কম বয়সী সুনীল বলে ওঠে, রাখালদা চলুন, সতুকে ডেকে আনি। ব্যাপারীদের কেউ কেউ বলে, সতু এখন মাঝগাঙে সাঁতার দিচ্ছে বাবু, বৃথা চেষ্টা। খানিক অপেক্ষা করুন বরং, অকাল বাদলা ছেড়ে যাবে শিগগিরই। রাখাল অন্য কথা ভাবছিল। অন্ধের মুখটা তার পরিচিত মনে হচ্ছিল। অন্ধ হওয়ার আগেই
কোথাও লোকটিকে সে দেখেছে। ওই কপাল, ঠোঁট, চিবুক বেশ চেনা মনে হয়। সে একটু গলা ছেড়ে বলে, মশায়ের পরিচয় পেলাম না, কিন্তু কোথাও দেখেছি মনে হচ্ছে। অন্ধ হাসল। সাবধানে হাতের তালুতে সিগারেটের ছাই ফেলছিল সে। দেখা গেল জ্বলন্ত দেশলাই কাঠিটা এখনো তার হাতের তালুতেই রয়েছে। আশ্চর্য সহ্য শক্তি। কে বলল, কাঠিটা জ্বলে রয়েছে, ফেলে দিন। আমল দিল না অন্ধ। হাসি থেমেছিল তার। আমার পরিচয় কি দেওয়ার মতো আছে? সরকারি চাকরি করতাম, বুঝতেই পারছেন, চাকরি করা আর সম্ভব হয়নি। পেনশন পাই মাসে মাসে। ওপারে শহরে এক আত্মীয় বাড়ি যাচ্ছিলাম, বাস থেকে নামতেই বৃষ্টি এলো। কালই আবার পেনশনের দিন কি না, কেমন কাটবে কে জানে। অন্ধ মানুষ এই দুর্যোগের রাতে কিভাবে পিছল কাদায় ঘাটে নৌকোয় পৌঁছবে সেই ভাবনা। ব্যাপারীদের মধ্যে একজন বলে ওঠে, এই ঘাটবাবুকে বলে কই একটা নৌকো দিতে পারি। বাবু কি বলেন? মাঝিগুলো সব সুখের পায়রা। রাজার ঘাটও এক আজব জায়গা, একটুখানি বিগতিক দেখলেই লগি তুলে বসে থাকবে ওরা। অন্ধ বলে, থাক, অসময় বৃষ্টি ছেড়ে যাবে এক সময়। তাছাড়া আমাকে খুব অসহায় ভাববেন না কিন্তু। এ ঘাটের প্রতিটি ছবি আমার মুখস্থ। শরীরে জোর এখনো কমেনি, চোখটাই যা গেছে। হঠাৎ রাখাল ঝুঁকে যায় অন্ধের দিকে। মশাই কি মণিবাবু দারোগা? ছিলাম। আপনার এই অবস্থা হলো কি সে? অস্পষ্ট গুঞ্জন শুরু হয়েছিল চারপাশে তৎক্ষণাৎ। মণিবাবু দারোগা? এই সেই সেই মণি দারোগা? কি সর্বনেশী কাণ্ড! জেলার যেসব থানায় এই ভদ্রলোক গেছেন, বাঘা বাঘা অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে। তার উপর স্বয়ং বদনামও বড় কম অর্জন করেননি। মদ, মেয়ে মানুষ, জুয়া সর্ববিষয়ে বিশারদ। রাখালের বিস্ময় আস্তে আস্তে বিষণ্ণতায় মিয়ে পড়েছিল। নেপালদার ঘোর প্রতিদ্বন্দ্বী শত্রু মণি দারোগাও আজ অন্ধ। ব্যাপারটায় কোনো আইন বেআইনের প্রশ্ন থাকলে ভাববার মতো কিছু খুঁজে পাওয়া যেত না। রাখালের মনে হচ্ছিল, সরমা যদি এখন ঠিক এমনি আকস্মিকভাবে এখানে থাকত, তাহলেই সম্পূর্ণ হতো নাটকটা। মণিবাবুকে জিজ্ঞেস করবে নাকি সরমা কোথায়? উনি নিশ্চিত জানেন। রানীচক থেকে যে রাতে নেপালদার আদেশে রাখাল গর্ভিণী সরমাকে শহরের হাসপাতালে নিয়ে আসছিল, সেই রাতেই পথে মুখোমুখি পড়ে গেল মণি দারোগার। বাঁকের মুখে আলো দেখে পাশের ঝোপে লুকিয়ে পড়ে দুজনে। হাসপাতালে সরমার একটি ছেলে হয়েছিল। সে ছেলের মুখে নাকি নেপালদার কোনো চিহ্নই ছিল না। নেপালদা রাখালকে ইশারায় বলেছিলেন কথাটা। বলেছিলেন, জীবনে মানুষের উপর ঘেন্না ধরে গেছে রে রাখাল। যে কটা দিন বাঁচব, ঘেন্না করেই বাঁচব। সরমাকে কেউ আর ফিরতে দেখেনি রানীচক। ছোট তরফের বিধবা জমিদার গিন্নি সরমার নামে গাজনের ছড়া আর সং কম বাঁধেনি লোকে। সে আজ কত দিনের কথা। রাখাল বলে, আচ্ছা মণিবাবু, আপনার চোখ অন্ধ হলো কেমন করে? আগুনে পুড়ে। রাখালের ইচ্ছে হলো বলতে, শুয়োর, কিসের আগুন? বলতে পারল না। সুনীল উঠেছে ওদিকে। সে হাত বাড়িয়ে বাইরে বৃষ্টির আঁচ করছিল। বলল, এসো, কে যাবে? বেটা না এলে কাঁটি নিয়ে আসবো বরং। খানিক পরেই কাঠ এসে যায়, সতু আসে না। কিন্তু কাঠের বোঝা এক সমস্যা হয়ে দাঁড়ায় শেষে। মাত্র 4 জন মানুষ, 4 জনই দৈহিক শক্তিতে খুব একটা পটু নয়। ক্লান্তিতে উদ্বেগে ওরা কাতর। অগত্যা মরার ওপর কাঠের বোঝাটা রাখবার মতলব করছিল ওরা। সেই সময় অন্ধ মণিবাবু বলেন,
কিছু যদি মনে না করেন আমি কাঁধ লাগাতে পারি। সকলেই হাঁ হাঁ করে ওঠে। সে কি আপনি কেন যাবেন? তাহলে কে যাবে? মণিবাবু কর্কশ কণ্ঠে বলেন। প্রকৃতপক্ষে যাবার লোক একজনও নেই। ব্যাপারীরা বলেন, আমরা মুসলমান, নইলে তো ভাবনাই ছিল না। বাকি লোকগুলো নানা ওজোর দেখাতে থাকে। কেউ বুড়ো মানুষ, কেউ বাতের রোগে ভুগছে, কেউ নাকি সদ্য জ্বর ছেড়ে পথ্যি করেছে, ইত্যাদি ইত্যাদি। এই দুর্যোগের রাতে অপরিচিতের মরায় কাঁধ লাগাতে কেই বা রাজি হতে পারে? অগত্যা সুনীলের মাথায় প্রকাণ্ড কাঠের বোঝা। বাকি চারজনে টলতে টলতে যাচ্ছিল কাদার পথে। বৃষ্টিতে ভিজে যাচ্ছিল ওরা, মরাটাও ভিজছিল। আগাছার জঙ্গল পেরিয়ে বুড়ো বটের প্রান্তে ওরা পৌঁছল। তারপর ডোমের আটচালায় মরাটা নামালো। মণিবাবু বলে, বরং বটতলায় চিতা সাজিয়ে ফেলুন, বৃষ্টিতে জ্বলবে না অন্য কোথাও। কিন্তু কেরোসিন এনেছেন তো? এরা মাথা নাড়ে। কেরোসিন তো দূরের কথা, একটা হ্যারিকেন আনবার কথাও কারুর মাথায় ছিল না। একটা পাপের পিণ্ড যত দ্রুত পারে রানীচকের সামাজিক মাটি থেকে তুলে সরিয়ে আনতে যেন ব্যস্ত হয়েছিল। এরা বুঝতে পারে সমাজের প্রতি ভয় তাদের একটু অতিরিক্ত মাত্রায় যেন রয়ে গেছে। নাকি যে ব্যস্ততায় মানুষ ঘৃণার বস্তু দ্রুত ফেলে দেয় লাথি মেরে, নাকি যে দ্রুততায় মানুষ আতঙ্কের বস্তু ঝেড়ে ফেলে পা থেকে। রাখাল যেন পায়ে জড়িয়ে যাওয়া একটা মরা গোখরো ঝেড়ে ফেলবার ব্যস্ততায় এই নেতৃত্ব নিয়েছিল। তার সব সাহস ও উদারতার মূলে কৃতজ্ঞতা ছিল না মোটেই, ছিল যেন এক আতঙ্কের বিভ্রম। এখন তার ইচ্ছে করে মরাটা অগত্যা জলেই ফেলে দেবে। মরবার সময় নেপালদা বলেছিল তাকে যেন দয়া করে পোড়ানো হয়। গলায় ঘর ঘর শব্দ হচ্ছিল। তখনও সেই করুণার জন্যে তার কি ব্যাকুল আবেদন। সে বলতে চেষ্টা করছিল, নেপাল বাড়ুজ্যেকে কেউ হারাতে পারেনি কোনো দিন। তার দেহে আঁচড় দেওয়ারও সাধ্য ছিল না কারুর। তার মৃতদেহে জন্তুরা আঘাত করবে, এটা উচিত যে নয়। রাখালেরও মনে হয়েছিল সে কথা, কিন্তু দৈব প্রতিকূল। মণি দারোগা বলে, আমি অন্ধ, আপনারাও এখন তদ্রূপ। কেউ কিছু পাচ্ছি না, এমনকি নেপালবাবু তিনিও কিছু দেখতে পাচ্ছেন না। কি বিচিত্র পরিস্থিতি। রাখাল হঠাৎ বলে ওঠে, সরমাদি কোথায় মণিবাবু? শুনেছিলাম হাসপাতাল থেকেই সে উধাও হয়েছিল। হ্যাঁ। তারপর তার সেই ছেলেটি কি বেঁচে ছিল? না, সরমাও পরে মারা যায়। সে কি? হয়তো ভুলের প্রায়শ্চিত্ত করতে আগুন জ্বেলে দিয়েছিল নিজের দেহে। আমি তার জ্বলন্ত দেহ জড়িয়ে ধরেছিলাম। সেই বোকামিতেই তো চোখ দুটো গেল। কিন্তু আমার জ্বালা রাবণের চিতার মতোই রয়ে গেল, বুঝলেন? ভাবলাম যদি কোনোদিন নেপাল বাড়ুজ্যিকে সামনে পাই। একটু চুপ থেকে রাখাল বলে, একটু আগেই না আপনি বলেছিলেন আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না? হ্যাঁ, অন্ধকার বড় বেশি, তাই না? তা নয় মণিবাবু, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনি সরে আসুন। একটা নড়াচড়া শব্দ ওঠে। মণিবাবু হাঁপাতে হাঁপাতে বলে, কি কি দেখতে পাচ্ছেন আপনি? রাখাল হিংস্রভাবে চিৎকার করে, সন্তোষ, সুনীল, বিনোদ, তোরা ওকে ঘিরে দাঁড়া, পালাতে দিস নে পিশাচটাকে। পরক্ষণেই সে দেশলাই জ্বালে। সেই আলোয় দেখা যায় দৃশ্যটা। এতক্ষণ ধরে মণি দারোগা মরার দুটো চোখ খুবলে তোলবার চেষ্টা করছে। তার দুটো আঙুল, হাতের তালু এবং মরার মুখটা কালচে রক্তে বিভৎস হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে নেপালবাবুর মুখটা। আলো নিভে আসার মুহূর্তেই দেখা গেল সব ভোজি আক্রান্ত শেয়ালের মতো ভীত অন্ধ লোকটি কোণের দিকে সরে যাচ্ছে। অমানুষিক ক্রোধে গর্জন করে ওঠে চারজন মানুষ। চেলাকাঠ তুলে নেয় ক্ষিপ্র হাতে, কিন্তু প্রচণ্ড ধাক্কায় সরিয়ে মণি দারোগা বাইরে বৃষ্টির মধ্যে ছিটকে পড়ে। রাখালি আগে ছুটে যায় চিৎকার করে, মার, এ মার! গঙ্গার কিনায় পৌঁছেই মণি দারোগা হঠাৎ ঝাঁপ দেয় জলে।
এখানে গঙ্গার দহ। অতল ঠান্ডা জলে আলোড়ন ওঠে, তারপর যেন সেই আলোড়নময় অন্ধকার বৃষ্টি ভরা তরল ও ঠান্ডা ব্যাপকতার ভাঁজে ভাঁজে একটা ভয়াবহ অট্টহাসির মতো শব্দ ভাঙচুর হতে হতে মিলিয়ে যায় দূরের দিকে। সিক্ত দেহ খরগোশের মতো কান খাড়া করে ওরা চারজন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে শুধু। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।